সমস্যা কি তোমার রিয়াদ? এভাবে জড়িয়ে ধরে রাখছো কেন? সকাল হয়ে গিয়েছে, উঠতে হবে, নামাজ পড়তে হবে। ছাড়ো আমাকে। অন্যদিন তো জড়িয়ে ধরো না। কালকের পর থেকে সব বদলে ফেলেছো নাকি? সকাল সকাল কি শুরু করেছো? রাতে দেরিতে ঘুমাইছি, এখন বিরক্ত করলে ভালো লাগে না। আমি নামাজ পড়েছি, তোমাকে কত ডাকলাম উঠো নাই। চড়ো এখন। আর সামান্য জড়িয়ে ধরেছি, এতে কি এমন হয়েছে? সামান্য জড়িয়ে ধরলে তো হতোই। এমনভাবে আঁকড়ে ধরেছো যে নড়াচড়া করতে পারছি না আমি। মনে হয় হাড় হাড্ডি সব ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে আমার। মা, যাও নামাজ পড়ে আসো, তারপর একটু ঘুমিয়ে নিও। না মানে এখন হুটহাট তোমার ঘুম হারাম হতে পারে। আমি তো তোমার স্বামী, তাই না? আজকাল তোমার শরীর আমাকে টানে। বেহায়া ছেলে একটা, মুখে লাগাম দাও। সকাল সকাল কি শুরু করেছো তুমি? এই তুমি রিয়াদ তো? আগে তো এসব কথা মুখ থেকেও বের হতো না। রিয়াজ সময় দেখে, না, নামাজ পড়ার সময় শেষ হয়ে যাচ্ছে, সূর্য উঠলে আবার নামাজ হবে না ভেবে মায়ার দিকে অসহায় চোখে তাকায়। মায়া গলার দিকে তাকায়, ওড়না না থাকায় গলার পাশটা কালো কুচকুচে একটা দাগ দেখতে পায়। সেটা দেখে হালকা হেসে মায়ার কোমর টেনে ধরে গলায় মুখ ডুবায়। মায়া কিছু বুঝে ওঠার আগে রিয়াদ একটা কামড় বসায়। মায়া প্রায় কেঁদে ব্যথায়। সেটা দেখে রিয়াদ বলে, যাও, ঢং না করে নামাজ পড়ে আসো। সময় যাচ্ছে না নাকি? এতক্ষণ সরে যাওয়ার জন্য লাফালাফি করছিলে, আর এখন ছাড়লাম, যাচ্ছ না কেন? গেট আউট। শয়তান, তোমার ভালো হবে না, দেখে নিও। খুব তো বলেছিলে বাবা হবে না, আমি এসব করি না, আর এখন আমার অবস্থা খারাপ করতে লাগছো তুমি। বেয়াদব ছেলে একটা। একদম বেয়াদব বলবে না বলে দিলাম, কারণ স্ত্রীর সাথে মেলামেশা খারাপ না, বরং স্ত্রীর কাছ থেকে দূরে থাকাটাই খারাপ। এখন যাও। রিয়াজ, সত্যিই তুমি খারাপ। দেখো, গলায় এত জোরে কামড় দিয়েছো যে রক্ত বের হচ্ছে। মানুষের দাঁত এত ধারালো হয় জানা ছিল না। আর একবার এমন করলে দেখে নিব আমিও কি করতে পারি। আচ্ছা মিসেস, এখন আপনি আসতে পারেন। আমাকে জ্বালাবেন না প্লিজ, আমার ঘুম প্রয়োজন। আর যদি ঘুম না হয় তাহলে আপনার ঘুম হারাম করতে সময় নিব না। অসভ্য একটা, আসছে আমার ঘুম হারাম করতে। আর একটা কাছে এসে দেখো, মায়া কি জিনিস বুঝিয়ে দেব। ইস, আমার এত সুন্দর শরীরে দাগ করে ছাড়ছে। একেই বলে আদরের দাগ। মায়া কথাটা বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে উজু করে নামাজ পড়ে নেয়। সময় যেতে থাকে। নামাজ শেষে কিছুক্ষণ পড়াশোনা করে রান্নার কাজে ব্যস্ত হয়ে ওঠে। আর ভার্সিটি ছুটি। ছুটির দিনে কোনো প্যারা নেই। সকালে হালকা নাস্তা করার পর দুপুরে স্পেশালভাবে খাওয়া দাওয়া হয়। বিকাল 4টার সময় রিয়াদ মায়ার পাশে এসে বসে। মায়ার দিকে তাকিয়ে বলে, নাজিম ভাইয়ার সাথে কথা বললাম, ওনার সাথে নাকি তুমি কথা বলছো না। এমন করলে হয় নাকি? ভালোবেসেছে, ভুল তো করে নাই। ভাইয়ের হয়ে কথা বলবে না বলে দিলাম। পচা ভাই একটা। আমাকে না জানি আমার ফ্রেন্ডের সাথে প্রেম করছে এতদিন, আর আমি কিচ্ছু জানি না। তোমার সাথে এমন হলে ভালো লাগতো বুঝি। থাক না, এসব বাদ দাও। যাও, রেডি হয়ে আসো, আজ তোমাকে নিয়ে ঘুরতে যাব। বাড়িতে বসে বসে বোরিং হওয়ার চেয়ে ঘুরিয়ে আনি তোমাকে। কি, যাবে না আমার সাথে? থাক, এত করে বলতে হবে না। আজ যখন মুখ ফুটে কিছু বলেছেন সেটা না মানলে হয় বুঝি। আপনি থাকেন, আমি রেডি হয়ে আসছি। রুমের বাইরে যান। সমস্যা নেই, আমার সামনেই চেঞ্জ করো। আমরাই তো। তোমার সব কিছু তো এখন আমার আয়ত্তে, তাই না? কোথায় কোথায় তিল আছে সেটাও জানি। মায়া লজ্জায় মাথা নামিয়ে ফেলে। এভাবে খোলামেলা কথা বলবে রিয়াদ সে ভাবতেও পারে নাই। মায়া লজ্জার আগে সেখান থেকে সরে শাড়ি নিয়ে চলে যায়। রিয়াদ সেদিকে তাকে ঠোঁট কামড়ে হাসে। কালকের পর মেয়েটাকে দেখতে তার ভালোই লাগতেছে। অদ্ভুত এক ভালো লাগা কাজ করতেছে তার মাঝে। দুজনে তৈরি হয় একটা পার্কে যায়। পার্কে যাওয়ার পর দেখা হয় ইরা আর নাজিমের সাথে। নাজিম অসহায়ভাবে রিয়াদের দিকে তাকায়। তাতে রিয়াদ হালকা হেসে বলে, দেখো মায়া, যা হওয়ার হয়ে গিয়েছে, এসব নিয়ে আর ভাবিও না প্লিজ। তোমারই ভাই, তোমারই ফ্রেন্ড। অনেকে চায় ফ্রেন্ডকে ভাবি বানাতে, সেখানে তোমার ফ্রেন্ড আর ভাই যখন দুজনে দুজনকে ভালোবাসে, তাহলে সে দোষক, তাহলে এতে দোষ কোথায়? প্লিজ সোনা, রাগ করিস না আমার ওপর। এখানে আমার কোনো দোষ নেই, সব দোষ নাজিমের।
নাজিম আমাকে বারণ করেছিল যাতে তোকে এসব বিষয় না বলি। রাগ করিস না প্লিজ। মিথ্যাবাদী। এখন সব দোষ আমার, তাই না? আমি তো তোমার ভালোর জন্য বলেছিলাম, যাতে মায়া ভুল না বোঝে। আর এখন সব দোষ তুমি আমাকে দিচ্ছ। তা নয়তো কি? কি দরকার ছিল মায়ের থেকে লুকিয়ে রাখার? আমি তো বলতে চেয়েছিলাম, তুমি সবসময় বারণ করেছো। বলছো বিয়ের আগে বলবে। তো আমি জানতাম নাকি যে মায়া বুঝে যাবে? আমি পরিবার থেকে প্রপোজ পাঠিয়েছিলাম বিয়ের, কিন্তু মায়া বুঝে নিল আমাদের রিলেশনশিপের ব্যাপারে। দুজনের কথা বলতেছে, এর মাঝে মায়া একটা টু শব্দ করে নেই, চুপচাপ কথা শুনতেছে। আগে সব শুনবে, তারপরেই সে বলবে ভেবে নিয়েছে। নাজিমের কথার পিঠে এবার রিয়াদ বলে, আপনারা দুজনেই গাধা। মায়ার কাছে শুনেছিলাম ইরার রিলেশন আছে। এখন নাজিম ভাইয়া আপনি বিয়ের প্রপোজাল পাঠা মাত্র ইরা সহ তার পরিবারে রাজি হয়ে গেল। তাহলে বুঝে যাবে না নাকি? অদ্ভুত, এতে বুঝে যাওয়ার কি আছে? মা ভালো পরিবার পেয়েছে, আমার জন্য ভালো ছেলে পেয়েছে, সেই কারণে রাজি হয়েছে। এতে মায়া কিভাবে বুঝলো আমাদের রিলেশন করে বিয়ে? তোমার মতো গাধার বুদ্ধি না আসলে আমার বুদ্ধি এটা, সাথে ভুলটাও তোমারও। তুমি আগে কোনো বলেছিলা তোমার রিলেশন আছে কোনো ছেলের সাথে? এটা মায়া কি বলার দরকার ছিল? আজব তো, আমার সাথে এমন ব্যবহার করছো কেন তুমি? আমি কথা বলি কারোর সাথে, এটা আমার বেস্ট ফ্রেন্ডের সাথে শেয়ার করবো না নাকি? এটা লুকানোর বিষয় হলো বুঝি? রিয়াদ আর চোখে মায়ের দিকে তাকায়। পাথরের মতো চুপচাপ হয়ে বসে আছে সে। মনে হচ্ছে কোনো মানুষ সে। রিয়াদের হাসি পাচ্ছে ইরার কথা শুনে। রিয়াদ এবার বুঝিয়ে বলে, ইরা, দেখো, তুমি মায়াকে বলছিলে তোমার রিলেশন আছে, আর তাও সেটা 2 বছর থেকে। তো হঠাৎ কেউ তোমাকে বিয়ের প্রপোজাল দিল আর তুমি রাজি হয়ে গেলে। এটা মায়ার কাছে অবাক হওয়ার মতো নয় কি? এতেই মায়া বুঝে নিয়েছে তোমার রিলেশন নাজিম ভাইয়ার সাথে ছিল। ও, মায়া তোকে এত বুদ্ধিমান কে হতে বলেছে? ভাবতিস যে আমি শেখা খেয়ে বেকা হয়ে তোর ভাইকে বিয়ে করতে রাজি হয়েছে? স্টপ প্লিজ। ইরা এখানে আমার মায়ের রাগ ভাঙাতে আসছে, আর তুমি তো তা বাড়িয়ে দিচ্ছ। আদৌ তোমার মাথায় কোনো বুদ্ধি আছে তো, নাকি সব সময় আজাইরা পেঁচাল পাড়া ছাড়া আর কোনো কিছুই পারো না? এই আমার জিজুর সামনে একদম বাজে কথা বলবে না, বলে দিলাম। ভদ্রভাবে কথা বলো। তুমি নিজে প্রপোজ করেছো আমাকে, আমার পিছু পিছু ঘুরেছো বলেই আজ আমি তোমার হতে যাচ্ছি। হুম, আর ভাব নিচ্ছ? রিয়াদ বিরক্ত হয়ে মায়ের মতো বসে থাকে। মায়া রিয়াদের দিকে তাকিয়ে কাঁধে মাথা এলিয়ে দেয়। নাজিম একটা শুকনো ঢোক গিলে আশেপাশে তাকায়। অনেকে আছে, তাও লাজ লজ্জা বাদ দিয়ে দু হাতে কান ধরে মায়ের সামনে উঠবোস করতে করতে বলে, সরি বোন, আমার আর এমন হবে না কখনো, প্লিজ মাফ করে দে আমাকে। তুই রাজি না হলে আমাদের বিয়ে হবে না, প্লিজ বোন রাজি হো। সব দোষ আমার। আমি ভেবেছিলাম তুই রাগ করবি এই সম্পর্কে, সে কারণে কিছু জানাইতে দেইনি, প্লিজ। হ্যাঁ মায়া শোনা, প্লিজ রেগে থাকিস না আর। আমার হবু জামাই সবার সামনে কান ধরে উঠবোস করেছে, এটা আমার খারাপ লাগছে। প্লিজ মাফ করে দে আমাদের। মাফ করে দে বোন, আর কখনো এমন ভুল করবো না। মুখটা এমন গোমরা করে রাখিস না প্লিজ। তোর ভাইয়ের বিয়ে বয়স হয়ে গিয়েছে, এখন তো বিয়ে করতে হবে তাই না? রাজি হয়ে যা, বিয়ে করতে হবে তো না? মা একবার রাজি হয়ে যা জান প্লিজ। তারপর যদিও অভিমান থাকে, তাহলে বিয়ের পর তোকে ফুপি বানিয়ে সব অভিমান ভেঙে দেব। রাজি হয়ে যা না মেরি জান। ইরার মুখের দিকে সবাই তাকায়। নাজিম কান ছেড়ে দিয়ে মায়ার পাশে বসে জড়িয়ে ধরে, কপালে চুমু দিয়ে বুঝায়। মায়া মুখটা ছোট্ট করে রাজি হয়ে যায়। সব ঠিক হয়ে গেল। সবাই মিলে বেশ ভালোভাবে সময় নিয়ে আড্ডা দেয়। রাত 10টা পর্যন্ত সবাই বাইরে ঘোরাঘুরি করে। ইরাকে তার বাসায় পৌঁছে দিয়ে নাজিম বাস ধরে নিজের বাসার দিকে চলে। নাজিমকে বাসে তুলে দিয়ে মায়া আর রিয়াদ বাসায় আসে। যখন বাসায় আসে তখন রাত 11টা বাজে। মায়া জামা কাপড় চেঞ্জ করে গেঞ্জি আর প্লাজো পরে বিছানায় পড়ে। রিয়াদ মায়ার দিকে তাকিয়ে বলে, বাহ, আজ কি নতুন রূপ দেখাচ্ছ নাকি তুমি? এর আগে তো কখনো এসব পড়তে দেখি নাই। তাহলে আজ হঠাৎ? আর কখন এসব কিনেছো? আমি তো দেখি নাই। কালকে নিয়ে আসছিলাম। এখনও তো ঠান্ডা পড়ে নাই, গরম লাগে, সে কারণে এসব নিয়ে আসা। তাছাড়া মা বলছে বাড়িতে পড়লে সমস্যা না, বাইরে না গেলেই হলো, সেই কারণে এসব পরা। আগে বাসায় আমি এসব পরতাম। খারাপ লাগছে না, বরং হট লাগছে তোমাকে। ওয়েট, ওড়না সরালে আরও হট লাগবে। দেখি, কাছে আসো। মায়া চোখ বদ্ধ করে কুঁচকে রিয়াদের দিকে তাকায়।
রিয়াদ তাতে ঠোঁট কামড়ে হাসে। মায়ার কাছে এসে বিছানায় ফেলে দেয়। শরীর থেকে ওড়না সরিয়ে বুকে নাক ঘুষতে থাকে। মায়া লজ্জায় চোখ বদ্ধ করে বিছানার চাদর খামচে ধরে। রিয়াদ মায়ার মুখের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে, নিজেকে আমার জন্য তৈরি করো। আই নিড ইয়োর লম্বা কিস। আর সাথে আজ অনেক অনেক আদর করব তোমাকে। আশা করি বুঝতে পেরেছো কি বলছি আমি। রিয়াদ প্লিজ, আজ না। সেদিন তো তুমি নিজ ইচ্ছায় আসো নাই বললে, তাহলে আজ কেন এমন করছো? আমার কিন্তু ভয় লাগছে প্লিজ। সেদিন অনেক কষ্ট হয়েছিল। কিছু হবে না সোনা, একটু ব্যথা করবে, আর তো কিছু হবে না। প্রথম একটু কষ্ট হবে, তাই বলে স্বামীকে কাছে আসতে দিবে না নাকি? ভয়ের কারণ নেই, আদর করব, এতে ভয়ের কি? আমি সহ্য করতে পারবো না। সেদিন তুমি আমাকে মেরে ফেলার মতো অবস্থায় রেখেছিলে। সারা রাত কাঁদছি, তবুও ছাড়ো নাই আমাকে। একদম কাছে আসবে না, দূরে যাও।